বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই ধৈর্য নিহিত আছে আত্মসংযমের অনুশীলনের মধ্যে। আত্মসংযমের অনুশীলনের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমবার রাগ নিয়ন্ত্রণ করার সময় আপনার কষ্ট হবে 100%। দ্বিতীয়বার রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তখন কষ্ট হবে 90%। তৃতীয়বার আপনি যখন পরিশ্রম করবেন রাগ নিয়ন্ত্রণের জন্য, তখন 80% পরিশ্রম করলেই চলবে। এভাবেই অনুশীলন করতে থাকলে ধৈর্য ও সহনশীলতা একসময় আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে। আর এই স্বভাব আপনার চারপাশে এমন এক সুন্দর মজবুত বলয় তৈরি করে দিবে, যে ওয়াল ভেদ করে অন্যের কথা, দুঃখ, কষ্ট আপনার কোনো কাজেই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের গল্পগাথার নতুন আরেকটি ব্লগে। আমি রুবা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে নিশ্চয়ই সবাই ভালোই আছেন। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। কোনো অংশ ভালো লেগে গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ঠিক একইভাবে যদি খারাপ লেগে যায় তাহলেও কমেন্ট করে ধরিয়ে দিবেন। যারা আজকে নতুন আমাকে ভিজিট করছেন তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ চাইলে সাবস্ক্রাইব করে আপনিও আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। আমি তো বকবক করেই যাচ্ছি। আচ্ছা, ব্লগের কথাতে ফিরে আসি। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। ঘুম থেকে উঠেই আমি ফ্রোজেন সবজি ছিল, মিক্স সবজি, সেই সবজি মিক্স ডাল আর চাল দিয়ে বানিয়ে নিয়েছিলাম মিক্স খিচুড়ি, সবজি খিচুড়ি। সাধারণত সবজি খিচুড়িটা খুব একটা বেশি করা হয় না আমার, তবে আজকে করেছিলাম। আমার ছোট ছেলের আবদার ছিল সবজি খিচুড়ি, সয়া চাংস দিয়ে আর গরম গরম ডিম ভাজি, সেটাই করে নিয়েছিলাম। সকালের নাস্তা নামিয়ে আমি দুপুরের জন্য হালকা পাতলা রান্না করে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথা ছিল, যা গড়াগড়ি খাচ্ছিল, কেউ খাচ্ছিল না। সো ওটা দিয়ে ফ্রোজেন পালং শাক ছিল, সেটা দিয়ে আজকে পালংয়ের ঝোল করে নিয়েছিলাম। পালংয়ের ঝোলটা নামিয়ে নিয়ে আমি আবার এখানে বিকেলের জন্য নাস্তাটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে ডিম দিয়ে পুডিং করে নিয়েছিলাম। কিছু ডিম ফেটে গিয়েছিল, তার সঙ্গে আরও কিছু দিয়ে পুডিংটা বানিয়ে নিয়েছি আমি যে পাত্রে পুডিং বসাবো সেখানে ক্যারামেল করে নিয়েছিলাম। সেটার মধ্যে ক্যারামেল সেট হওয়ার পর পুডিং মিশ্রণটা ঢেলে দিয়ে পুডিংটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আচ্ছা বলুন তো, কি এমন জিনিস যা আপনি যত দিবেন আপনার কাছে তার চেয়ে বহুগুণ হয়ে ফেরত আসবে? কি আমি কঠিন কথা বলে ফেললাম? খুবই সহজ। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যত বেশি ভালোবাসা দেবেন, ঠিক তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আপনি ফেরত পাবেন। এইটুকু আমি অন্তত আমার এই অল্প সময়ে সেটা বুঝে নিয়েছি। যারা ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন, ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, একদম সত্যি কথা বলছি অন্তরের অন্তঃস্থল থেকে, তাদের জন্য সবসময় দোয়া করছি। আর সবসময় তাদের জন্য ভালোবাসা বেড়েই চলেছে। এক বিন্দুও ভালোবাসা তাদের জন্য কখনো কমেনি। হলো না? তাহলে এই প্ল্যাটফর্মে যাদেরকে আপনি ভালোবাসা দিবেন তাদের কাছ থেকে আরও বহুত গুণ ফেরত পাবেন। ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। ভালোবাসার উপরই দুনিয়া চলছে। যদি তা না থাকতো তাহলে তো কবেই দুনিয়া থেমে যেত। যাই হোক, আমি প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে বের হই। হাঁটতে গিয়ে আমার প্রয়োজনীয় যা বাজার প্রয়োজন হয় সেগুলো করে নিয়ে আসি। তো সেদিন নিয়ে আসছিলাম কিছু জলপাই, আমড়া, পেয়ারা, কলা, সবুজ মালটা। এটা খেতে বেশ মিষ্টি হয়, বাচ্চারাও বেশ পছন্দই করে, এই জন্যই নিয়ে আসা। তারপর নিয়ে আসছিলাম গুনে গুনে 5টা করলা। 5টা করলা মানে 5টাই করলা, এর বেশি না। আর একটা পেঁপে, কারণ সবজি খুব বেশি একটা খাওয়া হয় না। তারপর যদি সে হয় করলা, তাহলে তো আমি ছাড়া আর খাওয়ার কেউ থাকেই না। সব কিছু ধুয়ে এখানে এই যে পানি ঝরতে দিয়ে দিচ্ছি। তারপর কিছু বাহিরে এবং কিছু ভিতরে গুছিয়ে রাখবো। আমি খুব স্পিডে কাজগুলো করে নিচ্ছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, যাবার কথাও নয়। আজকে তো আমি বিছানা না গুছিয়ে রান্নাঘর গুছাতে দৌড় দিয়েছি, সেজন্য আমার মাথায় সেই জিনিসটা দৌড়াচ্ছে। আপনারা তো সেটা বুঝতে পারছেন না। দূরের আকাশ আর আমার বারান্দার গাছের সহচর্য আমার খুব ভালো লাগে, সেটাকেও আমি মিস করছি। পানিটা ঝরে যাওয়ার পর এই জায়গাগুলোকে আমি মুছে নিচ্ছিলাম, কারণ পানি চারপাশে থাকলে আমার কাছে ওই যে জিনিসটা ভালো লাগে না। আজকে বুদ্ধি করে হাজব্যান্ডের অনেক টাকা বাঁচিয়ে দিলাম। কিভাবে? এই দেখুন, ফ্রোজেন করা সবজি ছিল, সয়া চাংস ছিল, সেটা দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম। অনলি ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খাইয়ে দিলাম।
হলো না, খরচ কমে গেল। আবার দেখুন যে ডিমগুলো ফেটে গিয়েছিল সেই ডিমের সঙ্গে অল্প কিছু ডিম দিয়ে, যেটা বাসায় রাখা ছিল, নতুন করে কিন্তু কিনে আনিনি, সেগুলো দিয়ে পুডিং বানিয়ে দিলাম। বেঁচে গেল না। ফ্রোজেন করা পালং শাক ছিল, এখন পালং শাকের যে দাম, আমি তো দেখতেই পাই না পালং শাক কোথায় আছে। সেই ফ্রোজেন পালং শাক দিয়ে আবার ফ্রোজেন ইলিশ মাছের মাথা ছিল, পালং ইলিশ মাছের ঝোল করে নিলাম। আবার ফ্রোজেন করা জলপাই দিয়ে ডাল রান্না করা আছে, সেটাও বেঁচে গেল। দেখেন, আজকে তো কোনো খরচই করি নাই, প্রতি ব্লগে হাজব্যান্ডের পকেট খালি করে কিছু না কিছু আমি কিনেই যাচ্ছি। এটা আমার হাজব্যান্ডের জন্য আজকে মায়া লাগলো, এজন্য আমি আর আজকে কিছু কিনলাম না। আবার অন্যদিকে আজকের জন্য যে 5টা করলা, একটা পেঁপে কিনেছিলাম, তারপর কতগুলো জলপাই কিনেছিলাম টক রান্না করে খাবার জন্য, সেটাও তো করলাম না। তাহলে আজকের কেনাকাটা যেগুলো করেছিলাম সেইটুকুও বেঁচে গেল। তাহলে হলো না হাজব্যান্ডের উপকার। হাসি মজার ছলে যাই হোক না কেন, এইভাবেই ছোট ছোট কাজ করে স্ত্রীরা সংসারটাকে গুছিয়ে রাখে, ভালোবাসে। এই তো দেখেন, সব গুছিয়ে আবার চলে আসলাম কাপড় চোপড়গুলো গুছাতে। এখানে ছেলেদের কতগুলো কাপড় চোপড় ছিল, যেহেতু শুক্রবার ছিল সেহেতু বেশ কয়েকটা পাঞ্জাবি ছিল, আর ছিল কিছু জার্সি। এক ফাঁকে কাপড় ভাঁজ করার আগেই আমি বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, তখন একটু শান্তই লাগছে, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। বয়সের সঙ্গে সঙ্গে বাচ্চাদের পছন্দগুলোও বদলে যায়, রঙগুলোও বদলে যায়। বেশিরভাগ পোশাকে এখন বাচ্চারা কেনাকাটা করে ব্ল্যাকের মধ্যে। আমি জানি না কারোর সঙ্গে আমার এই ঘটনা মিলবে কি না। আমার বাচ্চাদের ছোটোবেলায় টিফিন দিতাম কিন্ডার জয় বলে একটা চকলেট ছিল, এখনও হয়তো আছে, কিন্তু যেহেতু বাচ্চাদের চাহিদা নাই ওই বিষয়ে, সেজন্য আমারও আর নলেজে নেই যে ওরা মার্কেটে আছে কি নেই। তো এই কিন্ডার জয় চকলেট কিনে দিলে সেখানেও কালারটা সিলেক্ট করে দিতে হতো, কারণ পিঙ্ক কালারের চকলেট দিলে, রেড দিলে ওরা নিত না, বলতো যে এটা গার্ল বেবিদের চকলেট, এটা আমরা নিব না। তখন কিন্তু আমার মাথায় এই বিষয়টা ওইভাবে চিন্তা করতাম যে কি বলে, গার্ল বেবি আর বয় বেবিদের কি আলাদা আলাদা চকলেট আছে? তখন আমি পরে এক সময় ওদের বইয়ের মধ্যে দেখতে পারলাম, যে ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওই সময় ওদের বইয়ের মধ্যে মেয়ে বেবিদের কী কালার পছন্দ আর ছেলে বেবিদের কী কালার পছন্দ, কোন কালারটা মেয়েদের কোন কালারটা ছেলেদের, সেগুলো আলাদা করা আছে। এই জন্য ওদেরকে কখনো টিফিনে রেড কালারের বা পিঙ্ক কালারের কভার দেওয়া কিন্ডার জয় দিলে ওরা কিন্তু সেটা টিফিন করতো না, আবার ব্যাক করে নিয়ে আসতো। কি অদ্ভুত না? আপনাদের স্কুল গোয়িং বেবিরাও কি এরকম করে? যারা দেখছেন তাদের মধ্যে যদি কারো স্কুল গোয়িং বেবি থাকে তাহলে জানাবেন তো, এখনও কি বাচ্চারা এরকম করে কি না। আমাদের সময় তো এরকম কালার নিয়ে কোনো ডিফারেন্স আমরা জানতামই না, যেটা দিত সেটাই নিয়ে যেতাম। এই যে লাল আর মেরুন রঙের দুটো টি শার্ট আমি গুছিয়ে নিলাম, এ দুটো ওদের কাপবার্ডে খুবই বেমানান, কারণ এ দুটো ওদের গিফট পাওয়া, সেজন্য একটু ভিন্ন কালার হয়ে গিয়েছে। বিছানা গোছানো হয়ে গেছে, কাপড় গোছানো হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা, সো আর ওরকম কোনো টেনশন নাই। আস্তে ধীরে এবার আমি আমার পছন্দের একটি কাজ করে নিচ্ছি। এই যে ঢেলা পাকানো মাটি, ডিমের খোসার গুঁড়ো আর ছাই ভালো করে মেখে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা অবশ্য আমার জন্য না, এই ভর্তাটা হলো একটা গাছ নিয়ে আসছিলাম, একটা না অনেক বেশ কয়েকটা, তার মধ্যে একটাকে আজকে আমি মানে টবের মধ্যে লাগাবো, তার খাবার তৈরি করছি। যতই জোরে এখানে ঘষা মাজা করি না কেন, মাখি না কেন, এটা মিশবে না, কারণ বৃষ্টির পানিতে মাটিগুলো এমনভাবে আঠালো হয়ে লেগে আছে যে শুকনা তো হওয়ার নামই নাই, বরঞ্চ যত দিন রেখে দিচ্ছি বৃষ্টিতে, রোদে যতটুকু শুকাচ্ছে তার চেয়ে বেশি আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে। সো পোকামাকড়ের একটা উপদ্রব হওয়ার একটা উপক্রম হয়ে গিয়েছে, তাই ভাবছি যে প্রতিদিন একটা একটা করে হলেও গাছ লাগিয়ে আমি আমার মানে বারান্দাটাকে ক্লিন করে ফেলবো। ক্লিন মানে হলো ওরকম নোংরা এলোমেলো না, ওখানে রাখা আছে, ওখান থেকে জিনিসগুলোকে যা লাগে কাজে লাগিয়ে বাকিটা সরিয়ে ছাদে দিয়ে আসবো। তো এখানে আমি যতই বাড়ি টাড়ি দিই না কেন, যত ভারী জিনিস দিয়েই, এই মাটি কিছুতেই আলগা হবার নয়। সো এদেরকে ভালোবাসা দিয়েই মুথে একসাথে ভর্তা করে নিতে হবে। তো ভর্তা করে নিয়ে আমি টবের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর ছিদ্র করা, নিচে পানি পাস হওয়ার জন্য যে ছিদ্র ছিল সেখানে আমি একটু গাছের যে বস্তার মধ্যে থাকে সেই বস্তার একটু টুকরো ওখানে দিয়ে দিয়েছি। এই যে প্ল্যান্টটাকে আমি লাগিয়ে দিলাম ভালোবেসে, তারপর সেই ভর্তা করা মাটিগুলো, ছাই আর ডিমের খোসার গুঁড়ো দেয়া ভর্তা করা মাটিগুলো আবার দিয়ে ভরাট করে দিচ্ছি। কী যে ভালো লাগছে গাছটা লাগানোর সময়, আমার মনে হচ্ছে নতুন একটা বাচ্চাকে যত্ন করছি।
জানি না কবে সে সুন্দর হয়ে আবার সামনে আসবে। এখন তো বৃষ্টিতে একেবারে নরম সরম হয়ে গেছে। নরম সরম এই জন্য বলছি যে বৃষ্টিতে একদিকে ভেজে আবার শুকানোর জন্য একটু রোদ্রে রাখি, যদি গাছের গোড়ায় পানিটা আবার ঝরে যাক। তখন দেখা যায় যে শুকানোর পরে আবার এক পশলা এমন বৃষ্টি আসে, এত বড় বড় বৃষ্টির ফোঁটা যে কয়েক মুহূর্তের মধ্যেই সেগুলো ভিজে এরকম চুপচির হয়ে যায়। সব অদ্ভুত রকম কাণ্ড কারখানা হচ্ছে। আমার এক পাশের বারান্দায় দেখলাম বড় বড় পানির ফোঁটা পড়ছে, মানে বৃষ্টি পড়ছে, আর অন্য বারান্দাটাতে একদম ঝরঝরে কোনো রোদ চকচক করছে, কোনো বৃষ্টির কোনো চিহ্নই নাই। বিজ্ঞান যতদূরই যাক না কেন সবই আল্লাহর কুদরত। এই তো দেখতে দেখতে আমি ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখান থেকে ধৈর্য ধরে আমার এই এলোমেলো ব্লগটা দেখলেন এতক্ষণ, তাদের সকলের জন্য রইল দোয়া, শুভকামনা আর ভালোবাসা। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। চারিদিকে অনেক অসুখ হচ্ছে, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।